দুয়ার খুলল জুলাই স্মৃতি জাদুঘরের। ফ্যাসিস্টের মুখোশ উন্মোচনের আশা প্রধানমন্ত্রীর। অহেতুক অস্থিরতা সৃষ্টির চেষ্টায় পলাতকদের ফেরার পথ তৈরির শঙ্কা। রাজনৈতিক নেতাদের কাছ থেকে বিশৃঙ্খলা কাম্য নয় বললেন রাষ্ট্রপতি। গণহত্যা নিয়ে অনুশোচনা নেই আওয়ামী লীগের। দলটি ফেরার চেষ্টা করলে প্রতিহতের হুঁশিয়ারি। অধিকার হরণ হলেই প্রতিরোধের হুঙ্কার জামায়াত আমিরের। নতুন কোনো ফ্যাসিবাদের উত্থান হতে না দেয়ার প্রত্যয় 11 দলের। দ্রুত জুলাই হত্যার বিচার দাবি। সেনাকে ফেরানো যায়নি 2 বছরেও প্রত্যর্পণে ভারতকে চিঠি। আইনি ও কূটনৈতিক তৎপরতায় দেশে এনে রায় কার্যকরের আশা। সময় সংবাদের সঙ্গে আছি আমি জিন্নাতারা জশোয়া। শুরুতেই জুলাইয়ের দিনলিপি। আওয়ামী ফ্যাসিবাদের পতনের দিনে দুয়ার খুলল জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের। উদ্বোধন করে 16 বছরের দুঃশাসনের নিদর্শন ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে আলোচনা সভায় বলেন, ফ্যাসিস্টের মুখোশ উন্মোচনে ভূমিকা রাখবে জাদুঘর। সরকার প্রধান বলেন, অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে কেউ কেউ। এর মাধ্যমে পলাতকদের ফিরে আসার পথ তৈরি করা হচ্ছে কিনা তা ভেবে দেখা দরকার। বর্ষা বিপ্লবের 2 বছর পূর্তিতে দুয়ার খুলল জুলাই 36 গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের। বুধবার সকালে উদ্বোধন করে 24-এর গণ অভ্যুত্থানের স্মৃতিচিহ্ন নিয়ে গড়ে তোলা বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে ছিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভামঞ্চে আসেন সরকার প্রধান। বলেন, ফ্যাসিস্টদের মুখোশ উন্মোচন করবে জুলাই জাদুঘর। আজকের ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ভবিষ্যতের প্রজন্মের সামনে তাদের পূর্বসূরিদের সাহসী ইতিহাস যেমন তুলে ধরবে, অপরদিকে তাদের সামনে উন্মোচিত হবে বিতাড়িত ফ্যাসিস্টদের মুখোশ। গণ অভ্যুত্থানে হতাহতের ঘটনায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য বিচারের প্রতিশ্রুতি দেন তারেক রহমান। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা হতাহত হয়েছেন, পর্যায়ক্রমে আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সেই বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য। সরকার মনে করে আইনের শাসন নিশ্চিত করার জন্যই প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি। বিগত 17 বছর এবং জুলাই আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছেন, গুম খুনের শিকার হয়েছেন, সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে তাদের নামে তাদের এলাকায় যে কোনো একটি প্রতিষ্ঠানের নামকরণ করা হবে। প্রধানমন্ত্রী বলেন, পলাতক ফ্যাসিস্টদের ফিরে আসার পথ তৈরিতে অহেতুক ইস্যুর মাধ্যমে পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে কেউ কেউ। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছে। এসব পরিস্থিতি তৈরি করে তারা নিজেদের অজান্তেই পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে কিনা সেটি মনে হয় ভেবে দেখা প্রয়োজন আমাদের। জুলাইয়ের চেতনায় কাঙ্ক্ষিত দেশ গড়তে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশ মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। ভবিষ্যতে রাজনীতি পথ হারালে জাতির পথপ্রদর্শক হিসেবে কাজ করবে জুলাই জাদুঘর। উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় হতাহতদের বিচার নিশ্চিতের দাবি জানান শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা। 24-এর গণ অভ্যুত্থানের ছাত্র জনতার বিরচিত প্রতিরোধ আর অকাতরে জীবনদানের মধ্য দিয়ে পতন ঘটে আওয়ামী ফ্যাসিবাদে। সরকারি গেজেট অনুযায়ী আন্দোলনে শহীদ হন 843 জন, আহত হন 14,370 জন। 36 দিনের রক্তক্ষয়ী সংগ্রামকে স্মরণে রাখতেই জুলাই গণ অভ্যুত্থান জাদুঘর প্রতিষ্ঠা করে অন্তর্বর্তী সরকার। বুধবার গণ অভ্যুত্থানের 2য় বর্ষপূর্তিতে স্মৃতি জাদুঘর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে আলোচনা অনুষ্ঠানে গণহত্যার বিচার ও জুলাইয়ের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন চান শহীদ পরিবারের সদস্যরা। আমরা যেন এই গণহত্যার ন্যায় বিচারটা পাই, আমাদের এই ভিকটিম পরিবারগুলোর জন্য যেন ন্যায় বিচার নিশ্চিত করা হয়,
জুলাই যোদ্ধাদের যেন যথাযথ রক্তের মূল্যায়ন করা হয়। আমরা সেই রাজনীতিতে যেন আর না যাই যে কে পাবে কে না পাবে, যার প্রয়োজন তাকে আমাদের দিতে হবে। আমরা তো এই দেশেরই নাগরিক, সেই হিসেবে তো আমরা পাই। জুলাই আমাদের একটি দায়িত্ব দিয়ে গিয়েছে, প্রতিটি মানুষ নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারবে। নীতি নির্ধারকরা বলেন, ক্ষমতা টিকিয়ে রাখতে দেশের মানুষের উপর ভয়ঙ্কর নিপীড়ন নির্যাতন চালায় শেখ হাসিনার সরকার। আন্দোলনকারীদের রক্তে রঞ্জিত হয় রাজপথ। তাদের প্রত্যাশা, জুলাই অভ্যুত্থানই যেন দেশের শেষ অভ্যুত্থান হয়। একটা দেশের জনগণের উপরে কিভাবে নিপীড়ন, নির্যাতন এবং হত্যাযজ্ঞ চালাতে পারে, তারই ফলশ্রুতি হচ্ছে আজ এই জুলাই গণঅভ্যুত্থান। এই জাদুঘর ভবিষ্যতের রাজনীতিবিদ, সরকার সবার জন্যই একটা চমৎকার এক্সাম্পল তৈরি করবে কেন এই ধরনের রেজিম হওয়া যাবে না। শেষ গণ অভ্যুত্থান যেন এটাই হয় বাংলাদেশের ইতিহাসে। সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, ভবিষ্যতে রাজনীতি পথ হারালে জাতির পথ প্রদর্শক হিসেবে কাজ করবে জুলাই জাদুঘর। এখান থেকে নতুন যাত্রাপথ রচনা হবে। আমরা পথ হারিয়ে ফেললে এখানে এসে পথ খুঁজে নেব। যদি আমাদের চিন্তায় কোনো গাফিলতি আসে, আমরা এখানে তার ঠিকানা বার করব। সারা দেশের সকল সংস্কৃতির একটা পীঠভূমি হবে। নাগরিকের নিরাপদ ও মর্যাদা নিশ্চিতে জুলাইয়ের অঙ্গীকার বাস্তবায়নের আহ্বান জানান বক্তারা। একটা জন আকাঙ্ক্ষা সূচিত হয়েছে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে আছেন সহকর্মী নাজবুস সালেহী এবং মানিক মিয়া অ্যাভিনিউয়ে আছেন রায়দুল ইসলাম শুভ। সরাসরি শুরুতে যাচ্ছি সালেহীর কাছে। সালেহী, 2024 সালের 5 আগস্ট অর্থাৎ 36শে জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে এই গণভবন থেকে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পালিয়ে যাওয়ার পর এই গণভবন দখলে নেয় ছাত্র জনতা। এই লাল দালানের মধ্য থেকে আসলে 17 বছরের যত ফ্যাসিবাদী আদেশ তার সব কিছু জারি হয়েছে এখান থেকে পরিচালিত হয়েছে 17 বছরের ফ্যাসিবাদী শাসন আমল। সুতরাং ছাত্র জনতার ক্ষোভ ঠিকরে পড়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই লাল দালানকে কেন্দ্র করে। তারপরে ছাত্র জনতা সেখানে এসে বিজয় উল্লাস করে। আজকে জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর পূর্তিতে খুলে দেওয়া হলো, সেটি এখন জুলাই স্মৃতি জাদুঘরে রূপান্তরিত হয়েছে, সেটি আজকে খুলে দেওয়া হলো। দেখতে পাচ্ছেন যে পুরো গণভবন জুড়ে, নিচতলা এবং দোতলা জুড়ে পুরোটা আসলে শহীদদের অসংখ্য স্মৃতি, বিভিন্ন স্কুল কলেজের শহীদদের রক্তমাখা শার্ট, ব্যবহৃত জিনিসপত্র থেকে শুরু করে গণভবনে ওই সময় নানা ধরনের আলামত, যেগুলো আসলে ফ্যাসিবাদী শাসন আমলকে প্রলম্বিত করেছিল বা যার উপরে ভিত্তি করে যে সিদ্ধান্তগুলো যেখান থেকে নেওয়া হয়েছিল তা আজ পুরোটাই ফ্যাসিবাদ পতনের পর জাদুঘরে রূপান্তরিত হয়েছে। সেই জাদুঘর দেখতে আজকে 5 আগস্ট বিকেল 4টা থেকে 6টা পর্যন্ত 2 ঘন্টার জন্য জুলাই শহীদ পরিবারের সদস্য এবং আহত জুলাই যোদ্ধাদের সম্মানার্থে সেটিকে আসলে খুলে দেওয়া হয়েছে। এরপরে সেখানে জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের লোকজনদের ভিড় আমরা সেখানে দেখছি এবং এখন আমরা আসলে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাতে চাই যে জুলাই স্মৃতি জাদুঘরে কি কি বিষয় আসলে সন্নিবেশিত করা হয়েছে এবং এই জাদুঘরে আপনি আসলে বিগত 16 বছরের যে স্বৈর শাসনামল তার পুরোপুরি এখানে একটি আপনি চিত্র দেখতে পাবেন। অর্থাৎ যেই টেলিফোন ব্যবহার করে শেখ হাসিনা সেই সময় নানা ধরনের আদেশ দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন, হুকুম জারি করেছেন, সেই টেলিফোন যেমন একদিকে এখানে স্বৈর শাসনের স্মৃতিচিহ্ন বহন করে আছে, সেগুলোকে অবিকল সেইভাবে রাখা হয়েছে এবং সেই সময়ে তিনি যেভাবে তার অফিস কক্ষে তার ওই সময়ের কর্মকর্তা এবং সরকারের বিভিন্ন লোকজনদেরকে নিয়ে তিনি যেই সভাগুলো করতেন, যে সিদ্ধান্তগুলো নিতেন, সেগুলোকে অবিকল সেইভাবে রেখে সেটিকে আসলে সাজানো হয়েছে। 5 আগস্ট বিকেলবেলা যখন ছাত্র জনতা এই গণভবন নিজেদের দখলে নেয়, যে আন্দোলন, যে উল্লাস, বিজয় উল্লাস তারা করছিলেন, সেই সময়ের কিছু স্মৃতিচিত্র, স্থিরচিত্র কিন্তু এই জাদুঘরে অবিকলভাবে সেই রেখে দেওয়া হয়েছে দর্শনার্থীদের জন্য। আগামীকাল সকাল 10টা থেকে প্রতিদিন বিকেল সন্ধ্যা 6টা পর্যন্ত উন্মুক্ত থাকবে জুলাই স্মৃতি জাদুঘর। আর আজকে শুধুমাত্র যারা জুলাই আহত যোদ্ধা এবং যারা রয়েছেন শহীদ পরিবারের সম্মানিত সদস্য, তাদের জন্য আজকে 2 ঘন্টার জন্য এই জুলাই স্মৃতি জাদুঘর
খুলে দেওয়া হয়েছে। আমরা দোতলা থেকে নিচতলা পর্যন্ত যখন ঘুরে দেখছিলাম, প্রতিটি ইটে, প্রতিটি পরতে পরতে আসলে এই গণভবনের প্রতি মানুষের যে ক্ষোভ, তার চিহ্ন কিন্তু এখনও এখানে আপনি দেখতে পাচ্ছেন, সেগুলোকে অবিকলভাবে রাখা হয়েছে। এবং বিভিন্ন শহীদদের যেই স্মৃতিচিহ্ন, ব্যবহৃত জামা কাপড়, তার সব কিছু এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। আমরা এখন এগিয়ে যাচ্ছি শেখ হাসিনার বেডরুমের দিকে। শেখ হাসিনার বেডরুম, যেখান থেকে এই যখন ছবি আসলে ভাইরাল হয়েছিল, আর এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন, যে ফার্মগেটের শহীদ ফায়াজ, যাকে হচ্ছে যে রিকশায় করে তখন ফার্মগেট থেকে নিয়ে যাওয়া হচ্ছিল হসপিটালের দিকে, সেই রিকশাটিও এখানে সযত্নে এখানে রেখে দেওয়া হয়েছে। আমরা যদি একটু ভিতরের দিকে আসি আস্তে আস্তে, তাহলে আমরা দেখতে পাবো এইখানে গণভবনের যে অফিস কক্ষ, গণভবন ওই সময় যেভাবে ছিল ঠিক ওইভাবেই তার আদলটুকুকে রেখে নানাভাবে আসলে এখানে 17 বছরের গুম খুন এবং যে গণহত্যা শেখ হাসিনার শেষ 2024 সালের, তার সব কিছুকে আসলে এখানে রাখা হয়েছে সেইভাবেই। আমরা আছি দোতলায়, আমরা একজন শহীদের রক্তমাখা শার্ট, টঙ্গী সরকারি কলেজ গাজীপুর, সেইখানে শেখ শহীদ ফাহমিন জাফরের রক্তমাখা শার্ট, তার কবিতা ও তার আইডি এখানে সেইভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি একজন শহীদ, তার রক্তমাখা শার্ট, শহীদ ফারহান ফাইয়াজ, তার রক্তমাখা শার্ট এখানে জাদুঘরে রাখা হয়েছে। আমরা যদি সামনের দিকে এগিয়ে আরও একটু সামনের দিকে যেতে চাই, অর্থাৎ পুরো গণভবনের দেয়াল জুড়ে 17 বছরের ফ্যাসিবাদী শাসন আমলের দগদগে স্মৃতিচিহ্ন এইখানে রাখা আছে। ছাত্রলীগ, যুবলীগ যেইভাবে মানুষকে হামলা চালিয়েছে, যেইভাবে মানুষকে হত্যা করেছে এবং যেভাবে গুম খুন করা হয়েছে, তার এখানে চিত্রায়িত করা হয়েছে এবং বোঝানো হয়েছে যে আসলে শেখ হাসিনার 17 বছরের ফ্যাসিবাদী শাসন আমল কতটা ভয়ঙ্কর এবং কতটা আসলে শ্বাসরুদ্ধকর ছিল। আমরা এখান থেকে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আমরা আরেকটু সামনের দিকে এগিয়ে যেতে চাই। আসলে এই শেখ হাসিনার এই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যবহৃত বাসভবন, অর্থাৎ সরকারি বাসভবন গণভবন, আজকে থেকে উন্মুক্ত করা হলো জুলাই জাদুঘর হিসেবে, এবং দর্শনার্থীরা আসছেন, তারা বলছেন এখান থেকে পরবর্তী শাসকরাও শিক্ষা নেবেন। যদি কেউ ফ্যাসিবাদ হয়ে উঠতে চায়, যদি কেউ কর্তৃত্ববাদী শাসন চালাতে চায়, তাহলে তার পরিণতি কি হতে পারে, এই জুলাই স্মৃতি জাদুঘর তার জ্বলন্ত সাক্ষী হয়ে থাকবে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। যাব অন্য জুলাইয়ের অন্য আয়োজন জানতে, সেখানে মানিক মে এভিনিউতে আছেন সহকর্মী রায়দুল ইসলাম শুভ। সালেহি, আপনি আসলে যেমনটা বলছিলেন যে আসলে যুগান্তকারী বাংলাদেশের ইতিহাসের রাজনৈতিক ইতিহাস বলা যাক, বা সেই ছাত্র জনতার আন্দোলনের যে ইতিহাস জন্ম হয়েছিল 2024 সালে আগস্টের, আজকে সেই দিনটি কিন্তু 5 আগস্টের আমরা দেখছি যে সেই মানিক মে এভিনিউয়ে কিন্তু সেই রাস্তাটি কিন্তু আজও বন্ধ রয়েছে। তবে আজ স্মৃতিচারণের জন্য কিন্তু রাস্তাটি বন্ধ রাখা হয়েছে, এবং সেই জুলাইয়ের অভ্যুত্থানে 5 আগস্ট উপলক্ষে কিন্তু মানিক মে এভিনিউতে কিন্তু আজকে সেই একটি কনসার্ট এর আয়োজন করে এনসিপি, এবং সেখানে কনসার্টে অংশগ্রহণ করতে এবং সেই জুলাই স্মৃতিচারণ করতে কিন্তু সাধারণ মানুষ সহ ছাত্র জনতা যেই আন্দোলনে গত 5 আগস্টে ঢাকা শহরে এই গণভবনের দিকে এবং ঠিক সংসদ ভবনে প্রবেশের জন্য ঢল নেমেছিল, আজও কিন্তু সেই মানুষের ঢলটি আছে। তবে সেদিন ছিল হাতে পতাকা, সেদিন ছিল বিজয়ের আনন্দের মিছিল। সেই আনন্দটাকে আসলে ভাগাভাগি করে নিতে ছাত্র জনতা থেকে সাধারণ মানুষ ঘর থেকে নেমে এসেছিল। ঠিক দুপুরের পর যখন খবর পেয়েছিল শেখ হাসিনা, বিগত সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেছেন, এই খবর ছড়িয়ে পড়ার পরপরই কিন্তু যেই ব্যারিগেড, অর্থাৎ সেনাবাহিনীর যে সকল ব্যারিগেডগুলো দেওয়া হয়েছিল প্রবেশ মুখগুলোতে, এবং নিরাপত্তার বলয় যেভাবে ঘিরে রাখা হয়েছিল গণভবন এবং এই সংসদ ভবন এলাকা জুড়ে, সেগুলো কিন্তু একে একে খুলে দেওয়া হয়, এবং আনন্দ জোয়ার, বাঁধ ভাঙা জোয়ারের যে মিছিল, সেই বাংলাদেশের ইতিহাসে সেই 16 বছরের যেই শাসনামলের যেই পতন হয়েছিল, সেই পতনের বিজয়ের উল্লাস করতে মাথা পতাকা রেখে এবং সেই হাতে
পতাকা নিয়ে কিন্তু সেই বিজয়ের মিছিলগুলো পালন করেছিল এবং একে একে সংসদ ভবনের দিকে প্রবেশ করে সেই বিজয়ীটি উল্লাস করছিল। অর্থাৎ কিন্তু সেই বিজয়ের আনন্দ কিন্তু আজও ভাগাভাগি হচ্ছে, স্মৃতিচারণ হচ্ছে। রাজধানীর মানিক মেয়ে এভিনিউতে কিন্তু এই ঠিক সামনে অর্থাৎ সংসদ ভবনের সামনে কিন্তু একটি কনসার্টের আয়োজন করা হয়েছে। তো সব কিছু মিলিয়ে যদি বলা চলে এই ছিল আমার কাছে সংসদ ভবন বা মানিক মেয়ে এভিনিউ থেকে সবশেষ। মানিক মেয়ে এভিনিউ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাইদুল ইসলাম শুভ। তার আগে জুলাই স্মৃতি জাদুঘর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাজমুস সালেহী। জাতির মধ্যে বিভেদ ও রাজনৈতিক নেতাদের কাছ থেকে বিশৃঙ্খলা কাম্য নয় বলে মন্তব্য করেছেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। গণহত্যা নিয়ে আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দেন, দলটি ফেরার চেষ্টা করলে প্রতিহত করা হবে। জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাইয়ের কৃতিত্ব নিয়ে টানাটানি কাম্য নয়, বিভাজন যাতে না হয় সেজন্য সজাগ থাকার আহ্বান তার। আহমেদ সালেহিনের রিপোর্ট। অসংখ্য শহীদের রক্তে লিখিত ২৪শে জুলাই ফ্যাসিস্ট সরকারের পতনের গণঅভ্যুত্থান পূর্ণ করেছে ২ বছর। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় আয়োজিত জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভায় যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। প্রধান অতিথি হিসেবে অংশ নেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। এ সময় সম্মাননা জানানো হয় জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের। পরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে একটি প্রামাণ্যচিত্র তুলে ধরা হয়। এ নিয়ে এনসিপি নেতারা আপত্তি জানালে দুঃখ প্রকাশ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খান। এ সময় তিনি জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসনে রাষ্ট্রের দায়িত্বের কথা তুলে ধরেন। ৩রা অগাস্ট সহ যে অসঙ্গতিগুলো আছে সেগুলোর বিষয়ে আমরা অ্যাড্রেস করব। আমি দুঃখ প্রকাশ করছি, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় জুলাই অধিদপ্তর আমরা প্রতিষ্ঠা করেছি। ১,০০০ কোটি এবং ৬ কোটি টাকা জুলাই যোদ্ধাদের জন্য, তাদের চিকিৎসা এবং বিভিন্ন ভাতার জন্য আমরা এই ৫ মাসে ব্যয় করতে পেরেছি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, জুলাইয়ের কৃতিত্ব নিয়ে টানাটানি কাম্য নয়। মতপার্থক্য হতে পারে, তবে বিভাজন যেন না হয় সেদিকে সজাগ থাকতে হবে। গণহত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগকে কাঠগড়া দাঁড় করানোর ঘোষণাও দেন তিনি। আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসাবে তাদেরকে কাঠগড়ায় দাঁড় করানো হবে এবং তাদের বিচার নিশ্চিত করা হবে। জুলাইয়ের কৃতিত্ব নেওয়ার জন্য, রাজনীতি করার জন্য সবাই প্রতিযোগিতায় নেমেছে। আমরা প্রতিযোগিতা করছি জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য। আমরা এমন একটা সংবিধান সংশোধনী আনতে চাই যে সংশোধনী নিয়ে আমরা অনেক বছর চলতে পারবো, কারণ বারবার জুলাই আসে না। অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ প্রামাণ্যচিত্র নিয়ে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় মর্মাহত হন। বলেন, রাজনৈতিক নেতাদের কাছ থেকে বিশৃঙ্খলা কোনোভাবে কাম্য নয়। নিশ্চয়ই এখানে ডকুমেন্টারিতে অনেক ভুল আছে। মাননীয় মন্ত্রী জোর হাতে স্বীকার করেছেন, ক্ষমা চেয়েছেন, বারংবার ক্ষমা চেয়েছেন। তারপর তো শান্ত হওয়া উচিত। এই ধরনের একটা জাতীয় অনুষ্ঠানে এটাকে পুষে সংসদের মতো একটা ওয়াকআউট, এটি বাঞ্ছনীয় নয়। জুলাই গণহত্যা নিয়ে আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই, বরং তারা আবারও দেশে আসার ঘোষণা দিচ্ছে, যা তাদের জন্যই বুমেরাং হবে বলে হুঁশিয়ার করেন হাফিজউদ্দিন আহমদ। আওয়ামী লীগের দেখেন, তাদের কোনো অনুশোচনা নাই, তারা কোনো লজ্জাবোধ করে না। তো আবার বলে যে ডিসেম্বর মাসে আসেন, দেশে এসে পদার্পণ করবেন। আমরা অপেক্ষা করে আছি, আসেন দেশে আছেন, দেখা হবে ইনশাআল্লাহ রাজপথে। বাংলাদেশের মর্যাদা রক্ষা করতে দেশের প্রত্যেকটি নাগরিকের প্রতি আহ্বান জানান অস্থায়ী রাষ্ট্রপতি। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে শহীদদের স্মরণ করছে দেশ। সকালে রাজধানীর শাহবাগে জুলাই স্মৃতি স্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সরকারি কর্মকর্তারা। পরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেন, জুলাইয়ের চেতনা ধারণ করে দেশ গঠনে কাজ করছে সরকার। আর প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, দেশে ফিরলে শেখ হাসিনার ফাঁসি কার্যকর করে ফ্যাসিবাদী রাজনীতির ইতি টানা হবে। ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবসে ২৪শে শহীদদের স্মরণ করছে দেশ। শ্রদ্ধা, ভালোবাসায় ফুলে ফুলে ছেয়ে গেছে জুলাই স্মৃতিস্তম্ভ। যাদের রক্তঋণে নতুন বাংলাদেশ, সেই সব বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে রাজধানীর শাহবাগে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সরকারি কর্মকর্তারা।
গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর রক্তিম ভরে শ্রদ্ধা জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, বাংলাদেশে আর কখনো ফিরতে পারবে না পতিত ফ্যাসিবাদী শক্তি। শেখ হাসিনা ফিরলে ফাঁসির দণ্ড কার্যকরের মাধ্যমে তাদের রাজনীতির চিরতরে ইতি টানা হবে। আমরা ফ্যাসিবাদকে কোনোদিনও বাংলাদেশে যদি তারা ফেরত আসে, তাহলে তাদের এই গণহত্যার জন্য যে তাদের ফাঁসির রায় হয়েছে সেটিকে কার্যকর করার মাধ্যমেই তাদের বাংলাদেশের রাজনীতির ইতি টানা হবে ইনশাল্লাহ। সমৃদ্ধ দেশ গঠনে ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। ভবিষ্যতে কেউ ফ্যাসিবাদী আচরণ করলে জনগণ মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এই জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় আমরা বাংলাদেশটাকে গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে পুনর্নির্মাণ করব। দীর্ঘ 18 বছর মাঠে থেকে আন্দোলন সংগ্রামে জুলাই গণঅভ্যুত্থানকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, তারা যেন দ্বিধা বিভক্ত না হন। জুলাই গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত তরুণ প্রজন্ম থামবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন মন্ত্রী প্রতিমন্ত্রী। যে ঐক্যবদ্ধ হয়েছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। যেখানেই অধিকার হরণ সেখানেই প্রতিরোধ। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে 11 দলীয় ঐক্যের গণসমাবেশে এই হুঁশিয়ারি দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। নতুন কোনো ফ্যাসিবাদের উত্থান হতে দেয়া হবে না বলে প্রত্যয় জানান জোটের শীর্ষ নেতারা। এ সময় দ্রুত জুলাই হত্যা মামলার বিচার নিশ্চিতের দাবি জানান তারা। জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে 11 দলীয় ঐক্যের গণসমাবেশ। বৃষ্টি উপেক্ষা করে বুধবার সকাল থেকে সমাবেশ স্থলে ভিড় করেন নেতাকর্মীরা। তবে যোগ দেননি ঐক্যের অন্যতম শরিক খেলাফত মজলিসের নেতারা। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আয়োজিত কর্মসূচিতে সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং গ্যাস তেল সংকট নিয়ে সরকারের সমালোচনা করেন নেতারা। দ্রুতই জুলাই হত্যায় জড়িতদের বিচার নিশ্চিতের দাবি করেন তারা। এই গণভোটের রায় আমরা পেয়েছি 1,500 শহীদের রক্তের বিনিময়ে। এই গণভোটের রায় পেয়েছি শাপলা চত্বরের শহীদের রক্তের বিনিময়ে। কোথাও যদি বিদ্যুৎ, গ্যাস এগুলোর সংকটে পড়ে, সবাই থালাবাটি বাসন কলস নিয়ে রাস্তায় নামবেন। ক্ষমতায় বসেছ, গ্যাস দিতে হবে, বিদ্যুৎ দিতে হবে, সিন্ডিকেট চলবে না, কোনো পণ্যের দাম বাড়ানো যাবে না। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেন, যেখানেই জনগণের অধিকার হরণ করা হবে সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে। জনগণের দুর্ভোগ যেখানে, সন্ত্রাস যেখানে, ফ্যাসিবাদ যেখানে, জনগণের অধিকার হরণ যেখানে, সেখানেই আমরা অগ্নিগিরি হয়ে জ্বলে উঠব ইনশাআল্লাহ। অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে এসে জামাত এনসিপি জোটের নেতাদের প্রত্যয় যে আকাঙ্ক্ষা থেকে জুলাই আন্দোলন সংগঠিত হয়েছে, জনগণের পাশে থেকে সেই আকাঙ্ক্ষা পূরণের চেষ্টা করবেন তারা। এদিকে সকালে জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা এবং শিক্ষা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণজমায়েত আয়োজন করে ইসলামী ছাত্র শিবির। এতে অংশ নিয়ে 11 দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ বলেন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য রক্ষা করতে চাইলে সরকারকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য রক্ষা করতে হয়, তাহলে জুলাই সনদ গণভোটের ভিত্তিতে বাস্তবায়ন করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে হামলার সঙ্গে জড়িতদের বিচার করে ক্যাম্পাসগুলোতে গণতন্ত্র ফিরিয়ে আনার আহ্বান জানান নেতারা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারত সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে দেবে, এমনটাই আশা করছেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ। জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে কথা বলেন তিনি। আলাদা সমাবেশে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকার গড়িমসি করছে বলে অভিযোগ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির। গণমিছিল, সমাবেশ, দুস্থদের মাঝে খাবার বিতরণ, নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি পালন করছেন রাজনৈতিক দলগুলো।
বুধবার সকালে রাজধানীর কাঁঠালবাগানে বিশেষ মোনাজাত ও খাবার বিতরণ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এতে যোগ দিয়ে দিল্লিতে বসে শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রম পরিচালনার সমালোচনা করেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারত সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে দেবে এমন আশা প্রকাশ করেন তিনি। তাকে কোনোভাবেই ভারতে থেকে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করার সুযোগ দেওয়া উচিত না। শেখ হাসিনাকে সম্ভবত ভারত আর রাখতে চাচ্ছে না, কারণ তাকে রাখার মধ্যে আর কোনো কূটনৈতিক পাওয়া না পাওয়ার বিষয় নাই। আমাদের আহ্বান থাকবে এই 5ই আগস্টে ভারত সরকার শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে এবং তার ব্যাপারে আদালত যে রায় দিয়েছে সেই রায় দ্রুত বাস্তবায়ন হবে। দিবসটি উপলক্ষে পল্টন মোড়ে গণমিছিল ও সমাবেশের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। প্রত্যাশা দিলেও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকার গড়িমসি করছে বলে অভিযোগ তোলেন দলের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। জুলাই সনদের যে ব্যাপার রয়েছে, আমি বর্তমান সরকারকে বলবো, আমাদের প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন অক্ষরে অক্ষরে সেটা বাস্তবায়িত হবে। কই আমরা লক্ষণ দেখছি না, বরঞ্চ আজকে বিভিন্ন ছাত্র হলে বিভিন্ন জায়গায় যে বিশৃঙ্খলা পরিবেশ দেখেছি, এইটা কিন্তু এই জুলাইয়ের ফসল না। সমাবেশে অভ্যুত্থানের 2 বছরেও গণমানুষের আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেও অভিযোগ করেন বক্তারা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশ আর কোনোভাবেই তাবেদার রাষ্ট্র হবে না। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে 5 আগস্টের অনুষ্ঠানে তিনি আরও বলেন, জুলাই যোদ্ধারা এই দেশকে এক ভয়াবহ দানবের হাত থেকে মুক্ত করেছে। জুলাইয়ের চেতনা ধারণ করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। কিছুকাল আগে আমাকে তুরস্কের প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী বললেন, বাংলাদেশ একসময় আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে হারিয়ে যাচ্ছিল, সেই বাংলাদেশ ফিরে আসছে, দেখে আমরা খুব আনন্দিত। আমরা সেই ক্লায়েন্ট স্টেট সেই পর্যায়ে কখনো ফেরত যাব না, নেভার অ্যাগেন। জুলাইয়ের শহীদবৃন্দ, জুলাইয়ে যারা আহত হয়েছেন, তারা আমাদেরকে যে ঐতিহাসিক দায়িত্বটা দিয়ে গেছেন সেটা পালন করার মতন সক্ষমতা আমাদের আছে। দুরন্ত ছেলেমেয়েগুলো প্রবল একটা লড়াইয়ে একটা ভয়াবহ দানবের হাত থেকে দেশটাকে ছিনিয়ে এনেছে। জুলাই অভ্যুত্থানের 2য় বর্ষপূর্তি উপলক্ষে কনসার্টের আয়োজন করা হয়েছে। এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানে আছেন সহকর্মী নাইম হাসান এবং মানিক মিয়া অ্যাভিনিউয়ে আছেন নিয়াজ শুভ। সরাসরি প্রথমে যাচ্ছি শুভর কাছে। শুভ, জুলাই আন্দোলনের স্মৃতি, তারুণ্যের আবেগ আর সঙ্গীতের শক্তিকে এক মঞ্চে নিয়ে রাজধানীতে আজ অনুষ্ঠিত হচ্ছে এক ব্যতিক্রমী আয়োজন। যে বলা হচ্ছিল যে 36 জুলাই উপলক্ষে যে কনসার্ট, রাজধানী ব্যাপী বিভিন্ন জায়গায় যে কনসার্ট হচ্ছে, সেই ধারাবাহিকতায় কিন্তু রাজধানীর মানিক মিয়া এভিনিউতে কনসার্টের আয়োজন করা হয়েছে এবং এইখানে দেশের বেশ কিছু জনপ্রিয় ব্যান্ড দল ছাড়াও কিন্তু একক শিল্পী যারা আছে তারা কিন্তু পারফর্ম করবেন এবং বৈরী আবহাওয়ার কারণে বৃষ্টিকে উপেক্ষা করেও কিন্তু আসলে দর্শকের অনেক উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং মঞ্চে যখন সবাই গাইছে সেই সঙ্গে কিন্তু দর্শকরাও আসলে তাল মেলাচ্ছেন। বিকেল গড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আসলে দর্শকের উপস্থিতিও বেড়ে যাচ্ছে এবং দর্শকের উপস্থিতিকে কেন্দ্র করে, পুরো আয়োজনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থার প্রতিও বিশেষ জোর দেওয়া হয়েছে এবং এই যে আজকের আয়োজন, যে আয়োজনটি করেছে আসলে মনসুন কালচারাল অ্যালায়েন্সের উদ্যোগে বর্ষা বিপ্লবের গান, সেই আয়োজনে কিন্তু দেশের বেশ কিছু জনপ্রিয় ব্যান্ড যেমন আর্টসেল, শিরোনামহীন, আর্ক, অ্যাভয়েড রাফা এবং তাশরিফের কুড়েঘর একে একে মঞ্চে উঠবে। পাশাপাশি একক পরিবেশনায় থাকছেন দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর। কিছুক্ষণ আগেই কিন্তু একক আরও অনেক শিল্পীরা পারফর্ম করেছেন এবং নাহিদ অ্যান্ড মিউজিশিয়ান পারফর্ম করেছেন, কাজী আহনাফ তাহমিদ সহ আরও বেশ কয়েকজন শিল্পী পারফর্ম করেছেন এবং এই মুহূর্তে কিন্তু পূর্ণি তিনি কিন্তু আসলে মঞ্চে আছেন এবং আয়োজকরা কিন্তু বলছিলেন জুলাই আন্দোলনের স্মৃতিকে ধারণ করে কিন্তু এই মুক্তি, ঐক্য এবং প্রতিবাদের যে চেতনা মানুষের মধ্যে জন্ম নিয়েছিল সঙ্গীতের ভাষায়, সেটিকেই নতুন করে উদযাপন করার এই কনসার্টের উদ্দেশ্য ছিল। তাই পুরো আয়োজনটি কিন্তু সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে দর্শকের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস কিন্তু আসলে সময়ের সঙ্গে সঙ্গে বেড়ে যাচ্ছে এবং কনসার্টকে ঘিরে কিন্তু সামাজিক মাধ্যমেও আমরা বিভিন্ন ব্যাপক আলোচনা আমরা দেখেছি। শুধু সঙ্গীত না, দর্শকের জন্য কিন্তু বড় পর্দায় বিভিন্ন পরিবেশনা উপভোগের ব্যবস্থাও রাখা হয়েছে।
জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত কনসার্টের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। জুলাই হত্যাযজ্ঞের মামলায় দণ্ডিত শেখ হাসিনাকে দেশে ফেরানো যায়নি 2 বছরেও। প্রসিকিউশন বলছে বিচার শেষ করে রায় দেয়া ট্রাইব্যুনালের দায়িত্ব, তবে বিদেশে পলাতক দণ্ডিতদের প্রত্যর্পণ নির্ভর করে সরকারের ওপর। এরই মধ্যে শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়ে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ। আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় দেশে ফেরার পর দণ্ড কার্যকরের আশা চিফ প্রসিকিউটরের। গণ অভ্যুত্থানের মুখে 24-এর 5 আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর কেটে গেছে 2 বছর। বারবার চেষ্টার পরও এখনও ফেরানো যায়নি জুলাই হত্যাযজ্ঞের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে। জুলাই মানবতা বিরোধী অপরাধের 6 মামলায় এ পর্যন্ত 61 জনকে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে দণ্ডিত 41 জনই পলাতক। শেখ হাসিনা সহ দণ্ডিত পলাতকদের রায় কার্যকর করা নিয়ে উঠেছে প্রশ্ন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে শেখ হাসিনা সহ বিদেশে পলাতক থাকা দণ্ডিতদের দেশে ফেরানোর বিষয়টি পুরোপুরি নির্ভর করে সরকারের উপর। এরই মধ্যে শেখ হাসিনাকে ফেরাতে ভারতের চিঠিও দিয়েছে সরকার। রায়ে বলা থাকে যে রায়টা কার্যকর হবে যখন তিনি গ্রেফতার হবেন অথবা যখন তিনি আসবেন বা তাকে ধৃত করার পর থেকে রায় কার্যকর হয়। এর আগে তো রায় কার্যকর করার কোনো সুযোগ থাকে না। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল থেকে তার সাজা হওয়ার পরে ট্রাইব্যুনালের কিন্তু আর কোনো কার্যক্রম আর থাকে না। এই রায়টা বাস্তবায়ন করার জন্য, কার্যকর করার জন্য সেটাই সরকারের দায়িত্ব। এবং আমাদের জানা মতে সরকার ইতিমধ্যে তাকে প্রত্যার্পণ করার জন্য ভারত সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন এবং সেখানে 2 দেশের মধ্যে কী প্রক্রিয়ায় আনবেন বা কতটুকু অগ্রগতি হয়েছে এটি আমার মনে হয় যে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভালো বলতে পারবে। আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় দেশে ফেরার পর দণ্ড কার্যকরের আশা চিফ প্রসিকিউটরের। তাকে তো আটক করা। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনার রাজনৈতিক তৎপরতা নিয়ে ভারতের অবস্থানকে দ্বিমুখী আচরণ বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। অভিযোগ করেন ভারতপ্রেমী হলে অন্য দেশের দাগী পলাতক আসামির অপরাধও অগ্রাহ্য করে নয়াদিল্লি। সকালে রাজধানীর গুলশানে গ্যালারি হামিদুজ্জামান ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখে এসব কথা বলেন রুহুল কবির রিজভী। সাম্প্রতিক সময়ে ভারত থেকে ছড়িয়ে পড়া শেখ হাসিনার বিভিন্ন অডিও বার্তা এবং ভারতের নানা অনুষ্ঠানে তার বক্তব্যের তীব্র সমালোচনা করেন তিনি। পতিত ফ্যাসিস্ট যে পালিয়ে গেছে তার রাজনৈতিক বক্তব্য রাখার কি অধিকার নেই? সে তো পলাতক একজন দাগী আসামি। আর আজকে শেখ হাসিনার জন্য আপনাদের এত মায়া, এত কান্না, এত ক্রোকোডাইল টিয়ার্স আপনাদের চোখ দিয়ে ঝরছে। সে কি করে একটি ইন্টারন্যাশনাল সাংবাদিকদের ফোরামে সে বক্তব্য রাখতে পারে? জুলাই অভ্যুত্থানের সময় এক কাতারে এলেও 2 বছরের মাথায় দূরত্ব বেড়েছে রাজনৈতিক দলগুলোর। বিষয়টি স্বীকার করেছে প্রধান 3টি রাজনৈতিক দলই। বিভাজনের জন্য বিএনপিকে দায়ী করেছে জামায়াত। মতাদর্শিক ও ক্ষমতার প্রশ্নে বিভেদকে স্বাভাবিক হিসেবে দেখছে এনসিপি। আর বিএনপি বলছে জোর জবরদস্তিতে নষ্ট হবে গণতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা। মুরসালিম হক জুনায়েদের রিপোর্টে বিস্তারিত। নেতার কথা বলছেন বাইরে 5 বছর করতে দেব না, এটা মানে কথা বলতেন আপনারা আমাদের হাসিনা। জামাত ইসলামী 70 জনগণকে সাথে নিয়ে রাজপথে সেই ফয়সালা করবে। আন্দোলন আসছে, সেটা জনগণের আন্দোলন। জনতার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাসিনা সরকার পতনে ঐক্যবদ্ধ ছিল তৎকালীন বিরোধী রাজনৈতিক দলগুলো। ফ্যাসিবাদ পতনের পর থেকে নরম সুরে একে অন্যের বিরোধিতা বর্তমানে বেশ উচ্চস্বরে ছড়াচ্ছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্যের কারণ জানতে চাইলে জামায়াত ইসলামীর এই নেতা বলছেন, নির্বাচনের পরে জুলাই সনদ, গণভোট ইস্যুতে ইউটার্ন নেয়ায় তৈরি হয়েছে জটিলতা। আর এই জটিলতার জন্য বিএনপিকেই দায়ী করছে জামায়াত। জাতির কাছে যে কমিটমেন্টটা ছিল সবাই মিলে, ভোট, জুলাই সনদের উপর গণভোট, এই জায়গায় ইলেকশন আগ পর্যন্ত আমরা এক জায়গায় ছিলাম, কিন্তু ইলেকশনের পরে ইউটার্ন নেওয়ার কারণে এই ক্রাইসিসটা তৈরি হয়ে গেছে। ক্রাইসিসটা বিএনপি তৈরি করেছে। দায়িত্বশীল বিরোধী দল হিসেবে সংসদে রাজপথে আমাকে আসতে হবে, তো স্বাভাবিক এখানে দূরত্ব তো তৈরি হবে।
জুলাই অভ্যুত্থান পরবর্তীতে গড়ে ওঠা রাজনৈতিক দল এনসিপি মনে করে রাষ্ট্রের কল্যাণে আদর্শ কোনো ধারণাই উপস্থাপন করতে পারেনি কোনো দল, আর তাই বর্তমান বিভেদ অতি স্বাভাবিক। রাষ্ট্রের কল্যাণের প্রশ্নে আমাদের এখানে রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত কেউই আইডিয়াল সিচুয়েশন তৈরির একটা প্রস্তাবনা নিয়ে এখন পর্যন্ত হাজির হতে পারেনি। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ এক তো ক্ষমতাকে কেন্দ্র করে, আরেক হচ্ছে মতাদর্শিক বিভেদের সুযোগে তারা এখানে একটা নেগোসিয়েশনের পার্ট হতে যাচ্ছে, থার্ড পার্টির মতো করে আর কি। তবে ক্ষমতাসীন বিএনপি মনে করে সরকার ও বিরোধী দলের বিভাজন থাকতে হবে গণতান্ত্রিক কাঠামোর মধ্যে। সরকারের নীতি বাস্তবায়ন নিয়ে বিরোধী দলগুলোর সমালোচনা মাত্রা অতিক্রম করা দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য দলটির। এই যে বিভাজন, গণতন্ত্রে কেউ সরকার চালাবেন, কেউ সরকারের বাইরে থেকে সমালোচনা করবেন, নানা কর্মসূচিও করবেন, কিন্তু এটা একটা গণতান্ত্রিক কাঠামোর মধ্যে জিনিসটা হতে থাকবে। যদি জোর জবরদস্তি করে তাল গাছটাই আমার এই নীতি নিয়ে যদি কাজ করতে যায়, তাহলে গণতন্ত্রের ভিত্তি দুর্বল হবে, পরাজিত শক্তি নানা কায়দায় ফিরে আসার চেষ্টা করবে। বিএনপির দাবি, বিরোধী রাজনীতিকরা অশ্রাব্য ভাষায় ব্যক্তি আক্রমণ করলেও সহনশীলতার সর্বোচ্চ মাত্রা প্রদর্শন করছে সরকার। মতাদর্শের পথগুলো হতে পারে ভিন্ন, কিন্তু দেশ ও জনগণের কল্যাণ কামনায় আলাদা মতের রাজনীতি যে এক বিন্দুতে পৌঁছাতে পারে 24 জুলাই আগস্ট সেই প্রমাণ দিয়েছে। আর তাই মাঠের বিভেদের ঊর্ধ্বে রাষ্ট্র ও নাগরিকের স্বার্থ রক্ষায় সেই ঐক্যের উদাহরণকে সামনে রেখে আগামীর সমাজ বিনির্মাণের কথা বলছেন রাজনীতিবিদরা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। 2 বছর আগে রাজপথে রক্ত ঝরিয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে হাজারো তরুণ। সরকারি হিসেবে আহত হয়েছেন 13,000, তাদেরই একজন শরীয়তপুরের মবিন। পুলিশের ছোড়া 200টিরও বেশি ছড়রা গুলি তার মুখমণ্ডল ও 2 চোখে বিদ্ধ হয়ে কেড়ে নিয়েছে দৃষ্টি ও শ্রবণ শক্তি। তার মতো অনেকেই পায়ে গুলি, চোখে স্প্লিন্টার ও হুইল চেয়ারে বন্দি জীবন কাটাচ্ছেন। সময় পেরিয়েছে, পাল্টেছে বাস্তবতা। সরকারও ক্যাটাগরি বিবেচনায় দিচ্ছে মাসিক অনুদান। তাতে এসব আহত যোদ্ধাদের জীবনে কতটা বদল এসেছে, রক্তের আকাঙ্ক্ষাই বা কতটা পূরণ হলো? বিস্তারিত শফিকুজ্জামান রুবেলের রিপোর্টে। জুলাইয়ের উত্তাল দিনগুলোর এক সাহসী যোদ্ধা মোহাম্মদ মবিন। শরীয়তপুরের এই কিশোর 2024-এর 18 জুলাই ঢাকার উত্তরার রাজলক্ষ্মী এলাকায় ছাত্র জনতার মিছিলে অংশ নিয়ে পুলিশের ছোড়া 200টিরও অধিক ছড়াগুলি তার মুখমণ্ডল ও চোখ মুখে বিদ্ধ হয়। 2 চোখের দৃষ্টিশক্তি ও শ্রবণ শক্তি প্রায় সম্পূর্ণ হারিয়ে মাকে তৃতীয় চোখ হিসেবে ব্যবহার করে কোনোভাবে কাটছে জীবন। 18 জুলাই সকাল 11:30। জুলাই অভ্যুত্থানের 2 বছর হলো, কিন্তু মবিন এখনো লড়ছেন। তবে এবার শত্রুর বিরুদ্ধে নয়, জীবিকার সঙ্গে, চিকিৎসার সঙ্গে আর অনিশ্চিত ভবিষ্যতের সঙ্গে। দেখার খুবই ইচ্ছা যে অনেকে আহত হয়েছে, কিন্তু তারা দুনিয়াটা দেখতে পাচ্ছে। এখন বাংলাদেশে কি অবস্থা চলতেছে কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না, কিন্তু শুনতে পাচ্ছি আর কি। যাত্রাবাড়ির শনি রাখরার বাসিন্দা জুলাইয়ের আরেক সৈনিক সজীবের জীবনও কাটছে অনিশ্চয়তায়। কয়েক ফুট দূর থেকে পুলিশের ছোড়া গুলি কেড়ে নিয়েছে এক চোখ, অপর চোখেও ঝাপসা দেখেন। মাথায় গুলি থাকায় যন্ত্রণায় মাঝে মধ্যেই নিজের নিয়ন্ত্রণ হারান। স্ত্রী, 2 সন্তান আর বাবা মা সবই তার কাঁধে। কাজ করার ক্ষমতা নেই, সরকারি অনুদানে চলছে কোনো রকম। তবে স্থায়ী কোনো ব্যবস্থা না হলে কি হবে তা ভাবতেই টিকে থাকা আলোটুকু অন্ধকারে নিমজ্জিত হয়ে যায়। চিলিক দিয়ে দিয়ে ব্যথা করে, তো সেজন্য অনেক বিরক্ত লাগে আর অনেক খারাপ লাগে। অন্য জায়গায় কাজ কামে যদি যাই, দেখা যায় এক চোখে দেখি না। আমি যে কাজটা করতাম এটা হলো নিকেলের সিটি গোল্ডেনের যে কালার করে সিটের যে কাজ, ওইটা তো এক চোখে সম্ভব না। মা বাপ নিয়ে জানি আমি থাকার মতন একটা ব্যবস্থা আমার হয়, জানি আমি তো এখন আর বেশি কিছু করতে পারবো না। এমন হাজারো গল্প জুলাইয়ের আহতদের। কেউ এক পা হারিয়ে আর কাজে ফিরতে পারেননি, হাত হারিয়ে লেখাপড়ার ইতি ঘটেছে। চিকিৎসা, পুনর্বাসন ও কর্মসংস্থানের প্রত্যাশা এখনো অনেকের অপূর্ণ। কাজ করতে পারি না, সংসারে কোনো করতে পারি না, হাল ধরতে পারি না, মানুষের কাছে বোঝা হয়ে থাকে আর কি। আমরা চাইছিলাম সকলে মিলেমিশে দেশটা পরিচালনা করবে, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হবে, সকলে মিলেমিশে থাকবে, প্রত্যেকটা রাজনীতি মিলেমিশে থাকবে। আমরা এরকম দেশ চাইছিলাম আর কি। ডান হাতে কলম ধরতে পারি না, পড়ালেখা থেকে একবারে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছি। তাদের ত্যাগ যেন কেবল ইতিহাসের পাতায় নয়, রাষ্ট্রের দায়িত্ব সমানভাবে স্থান পায়, সেই প্রত্যাশা জুলাই আহতদের। 2 বছর আগে অকুতভয় মানুষগুলো রাজপথে নেমেছিল একটি নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে, যে স্বপ্ন পূরণে কেউ চোখ হারিয়েছে, কেউ হাত, কেউ পা, কেউ তার স্বাভাবিক জীবন। ইতিহাস তাদের স্মরণ করবে, এটা যেমন প্রত্যাশা তেমনি তাদের প্রশ্ন। শুধু কি স্মৃতিচারণে মনে রাখা হবে, নাকি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত নিশ্চিত করা হবে সুচিকিৎসা, পুনর্বাসন, মর্যাদাপূর্ণ জীবন? শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা।
জুলাই গণহত্যার সঙ্গে জড়িত শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। সকালে জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তির এক র্যালির আয়োজন করা হয়। র্যালি শেষে সমাবেশে সাংবাদিক নেতারা অভিযোগ করেন, চরম ফ্যাসিবাদী কায়দায় দেশ শাসন করতে চেয়েছিলেন শেখ হাসিনা। দীর্ঘ ১.৫ দশক ধরে দেশে মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়ে আওয়ামী লীগ সরকার একদলীয় শাসন কায়েম করেছিল বলেও মন্তব্য করেন তারা। আন্দোলনের শহীদ ও আহত সহকর্মীদের স্মরণ করে বক্তারা দাবি করেন, ফ্যাসিবাদের অবসান হলেও তাদের প্রেতাত্মারা এখনও সক্রিয়। এই ছাত্রদের খুনিকে বাংলাদেশ আবার পুনর্বাসন করতে চান, সাংবাদিক সমাজ তরে বসে থাকবে না। খুনি যারা হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল তাদেরকে দেশে ফিরিয়ে এনে এবং যারা দেশে আছেন জেলে আছেন তাদের ফাঁসির রায় কার্যকর করতে হবে। জুলাই শহীদদের আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মকে ন্যায় বিচার, গণতন্ত্র ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে অনুপ্রাণিত করবে। গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে বক্তারা একথা বলেন। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান। এতে অংশ নেন শিক্ষাবিদ সহ জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরা। আজকের এই সভা উত্তাল জুলাইয়ের কথা মনে করে আবেগ আপ্লুত হয়ে পড়েন শহীদ পরিবারের সদস্যরা। অনেকেই দাবি জানান ক্যাম্পাসে লেজুর বৃত্তির রাজনীতি বন্ধের। একটা নিরাপদ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য, লেজুর ভিত্তিক রাজনীতি পরিহার করার জন্য, তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করলে তাদের আত্মা শান্তি পাবে। যে শিক্ষা আমার সন্তান যেভাবে জীবন দিয়েছে, আর কোনো এরকম আমার মতো আরো ফারহান ফায়েজের মতো আরো নিরীহ বাচ্চাকে যেন রাজপথে বা শিক্ষাঙ্গনে জীবন দিতে না হয়। জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা এবং ভবিষ্যতে এমন ট্র্যাজেডির পুনরাবৃত্তি রোধে রাষ্ট্রকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান শহীদ পরিবারের সদস্যরা। কোনো বিপ্লব, কোনো অভ্যুত্থান কখনোই সংবিধান মেনে হয় না। আমাদের সন্তানেরা যে সুযোগটা এই জাতির জন্য করে দিয়ে গেছে, আমি মনে করি সংবিধানকে অবশ্যই সংস্কার করতে হবে। আমাদের ছেলে মেয়ে যে প্রত্যাশার রাস্তায় নামছিল, যে পথে ওনার আশাকাঙ্ক্ষা নিয়ে রাস্তায় নামছিল, ওই দিন যে আশাকাঙ্ক্ষা পূরণ হবো, ওই দিন আমরা শান্ত হব। আবু সাইদ সহ আত্মত্যাগ করেছে। আমরা চাই রাষ্ট্র যেন আমাদের এই স্বজনহারা মানুষের পাশে ন্যায় বিচার করে। এর আগে বুধবার সকালে জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময় উপাচার্য বলেন, বৈষম্যহীন বাংলাদেশে ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শহীদের রক্তের বিনিময়ে পাওয়া বাংলাদেশ যেন আবার সেই কোনো ফ্যাসিবাদ তৈরি না হয়। আমরা যেন এই দেশে বৈষম্যহীন সমাজ গড়ে বাংলাদেশকে নতুন বাংলাদেশে আমরা চাই, যে বাংলাদেশ হবে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ। জুলাই আন্দোলন সবার, তাই নতুন বাংলাদেশ গড়তে সবাইকে নিয়ে কাজ করার আহ্বান শহীদ ও আহতদের পরিবারের। রিমু সিদ্দিক, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দুয়ার খুলল জুলাই স্মৃতি জাদুঘরের। ফ্যাসিস্টের মুখোশ উন্মোচনের আশা প্রধানমন্ত্রীর। অহেতুক অস্থিরতা সৃষ্টির চেষ্টায় পলাতকদের ফেরার পথ তৈরির শঙ্কা। রাজনৈতিক নেতাদের কাছ থেকে বিশৃঙ্খলা কাম্য নয় বললেন রাষ্ট্রপতি। গণহত্যা নিয়ে অনুশোচনা নেই আওয়ামী লীগের। দলটি ফেরার চেষ্টা করলে প্রতিহতের হুঁশিয়ারি। এবং অধিকার হরণ হলেই প্রতিরোধের হুঙ্কার জামায়াত আমিরের। নতুন কোনো ফ্যাসিবাদের উত্থান হতে না দেয়ার প্রত্যয় 11 দলের। দ্রুত জুলাই হত্যার বিচার দাবি। এই ছিল 5টার সময় সংবাদে। এরপর বাংলার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী আলিশা ইসলাম। ধন্যবাদ যশোর। বাংলা সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সবাই।